বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় ভালো আছো। তোমাদের পরিবার পরিজনও ভালো আছে। আমি তোমাদের দোয়া ইনশাল্লাহ ভালো আছি। এই করোনা মহামারীতে তোমরা বাসায় পড়ালেখা করে যাচ্ছ এবং আমাদের বিদ্যালয়ে শিক্ষক শিক্ষাবৃন্দের অনলাইন ক্লাসগুলো তোমরা দেখতেছ এবং এর মাঝখান থেকে বিভিন্ন সমস্যার সমাধান তোমরা করে যাচ্ছ। আজকে আমি একটা অনলাইন ক্লাস দেব। শ্রেণী নবম, ভোকেশনাল শাখা, বিষয় রসায়ন, অধ্যায় 6 এবং আমার এই অধ্যায়ের শিরোনাম রয়েছে পর্যায় সারণী। আমি এই পর্যায় সারণীর উপরে আজকে যে ক্লাসটি দেব সেই ক্লাসটি তিনটা আমি শিকনপদ উপস্থাপন করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে দাও। আমার যে বোর্ডে দেখো পর্যায় সারণী পটভূমি, দ্বিতীয় আছে পর্যায় সারণীর বৈশিষ্ট্য, 3 নম্বর আছে ইলেকট্রন বিন্যাস হতে মৌলের পর্যায় ও গ্রুপ নম্বর নির্ণয়। আমরা চেষ্টা করব এই তিনটি শিকনপদ আজকে এখান থেকে শেখার জন্য। আমি তোমাদেরকে অর্থাৎ যতটুকু পারি আমি বোঝানোর চেষ্টা করব এই তিনটি শিকনপদ। তো আমি প্রথমে যে 1 নম্বরে শিকনপদ রয়েছে পর্যায় সারণীর পটভূমি। পর্যায় সারণীর পটভূমি বলতে তোমাদের বুঝতে হবে পর্যায় সারণী সম্পর্কে জ্ঞান লাভ করা। এই পর্যায় সারণীটা কিভাবে করা হয়েছে, বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন যে রাসায়নিক মৌল আবিষ্কার হয়েছে, এ পর্যন্ত 118টি মৌল আবিষ্কার হয়েছে। তবে প্রথম দিকে যে মৌলগুলো আবিষ্কার হয়েছে সেগুলো কিভাবে সাজানো যাবে বা এগুলো সম্পর্কে কিভাবে সহজে জানা যাবে, এইগুলো অর্থাৎ এগুলো সম্পর্কে পরিচিতি লাভ করার জন্য বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন গবেষণা করেছে। আমি এখানে কয়েকজন বিজ্ঞানী অর্থাৎ তারা যে গবেষণা করেছে এই মৌলগুলো কিভাবে তারা একটা পর্যায়ে বা একটা ছকের মধ্যে নিয়ে আসবে। প্রথমে আমি একজন বিজ্ঞানী এখানে উপস্থাপন করেছি। 1789 সালে ল্যাবোসিয়ে সর্বপ্রথম 33টি মৌল নিয়ে এই পর্যায় সারণীর ছকটি অর্থাৎ তৈরি করেছেন। এরপরে 1829 সালে একজন বিজ্ঞানী ডোবেরাইন, সেও কিন্তু এটা নিয়ে অনেক গবেষণা করেছে। গবেষণার মধ্যে সে একটা অর্থাৎ সূত্র সে আবিষ্কার করছে যে যাকে আমরা ত্রয় সূত্র বলি। সেই ত্রয় সূত্রের মধ্যে অর্থাৎ সে 3টি মৌলকে অর্থাৎ পাশাপাশি বসিয়ে তাদের যে বৈশিষ্ট্য ধর্ম যে মিল আছে এগুলোর উপর ভিত্তি করে সে একটা ত্রয় সূত্র আবিষ্কার করেছে। সেই ত্রয় সূত্রের যে একটা 3টি মৌলের নাম আমি এখানে লিখছি ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সেও কিন্তু অর্থাৎ এই পর্যায় সারণী নিয়ে গবেষণা করেছে। 1866 সালে আরেকজন বিজ্ঞানী যার নাম হচ্ছে নিউল্যান্ড, সেও কিন্তু এটা নিয়ে অনেক গবেষণা করেছে। অর্থাৎ এই দুইজন বিজ্ঞানীর পরে নিউল্যান্ডও দেখেছে এটা অর্থাৎ কিভাবে করা যায়। তিনি সেখানে একটা সূত্র আবিষ্কার করেছে যে পর্যায় সারণীতে যে মৌলগুলো থাকবে সেই মৌলগুলো একটা অষ্টসূত্র অর্থাৎ সে আবিষ্কার করেছে যে অষ্টসূত্রের ধর্মের মধ্যে মৌলগুলো অর্থাৎ পড়বে। তিনি যে মৌলগুলো অর্থাৎ পর্যায় সারণীতে তিনি অর্থাৎ যে মৌলগুলো বসাবে তিনি দেখেছে মৌলগুলোর পারমাণবিক ভর অর্থাৎ ক্রমান্বয়ে যে ছোট থেকে বড় এইভাবে বৃদ্ধি করে তিনি এটার উপর গবেষণা করেছে। পরে আমরা আরেকজন বিজ্ঞানী দেখতেছি 1869 সালে মেন্ডেলিভ, যাকে পর্যায় সারণীর জনক হিসেবে আমরা অর্থাৎ জানি। সে কিন্তু এই পর্যায় সারণী নিয়ে সে অর্থাৎ গবেষণা করে দেখেছে সে 33টি মৌল অর্থাৎ এই ছকের মধ্যে স্থান দিয়েছে এবং সে যে পদ্ধতি নিয়ে পর্যায় সারণীটা আবিষ্কার করছে সেটা হচ্ছে মৌলগুলোর পারমাণবিক ভর অর্থাৎ ছোট থেকে ক্রমান্বয়ে বড়ের দিকে সে এই ছকটা সে তৈরি করেছে, যেখানে সে 33টি মৌলের অর্থাৎ নিয়ে এই ছকটা আবিষ্কার করেছে। পরে মেন্ডেলিভের যে পর্যায় সারণীর ছকটি ছিল সেখানে কিছু অর্থাৎ ভুল ত্রুটি অর্থাৎ লক্ষ্য করা গেছে। সে ভুলের মধ্যে দেখা গেছে অর্থাৎ কিছু মৌলের পারমাণবিক ভর কম হওয়া সত্ত্বেও
কিন্তু দেখা যায় সেই ক্রমান্বয়ে অর্থাৎ ক্রমটা সেখানে ছিল না। না থাকার কারণে সেখানে অর্থাৎ যেমন একটা মৌল আমরা যদি সেখানে দেখি, দেখা যায় যে আর্গন আছে এবং পটাশিয়াম আছে। এখানে দেখা গেছে আর্গনের পারমাণবিক ভর হচ্ছে এখানে মনে করো 40 পাওয়া গেছে, আর এটা পটাশিয়াম পাওয়া গেছে 39। কিন্তু পর্যায় সারণীতে যেটা মেন্ডেলিভ পর্যায় সারণী সেখানে রয়ে গেছে, কিন্তু পটাশিয়ামের পরে আর্গনটা যাওয়া বসার কথা, কিন্তু সেখানে দেখা গেল অর্থাৎ পটাশিয়ামের আগে কিন্তু আর্গনটা বসেছে। এটা একটা অর্থাৎ সীমাবদ্ধতা, যে ত্রুটি, সেই ত্রুটিটা অর্থাৎ সংশোধনের যখন আসে তখন 1913 সালে একজন বিজ্ঞানী, রাসায়ন বিজ্ঞানী মোসলে, সে পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে অর্থাৎ সে এই পর্যায় সারণীটা কি করেছে, স্থাপন করার একটা পরামর্শ দিয়েছে। সে অনুযায়ী পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে বর্তমানে যে আমরা একটা পর্যায় সারণী পেয়েছি, সেই পর্যায় সারণীটা পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে অর্থাৎ আমাদের কাছে উপস্থাপিত হয়েছে, যেটা আমরা বইয়ের মধ্যে একটা যে পর্যায় সারণী আমরা পেয়েছি, সেই বইয়ের পর্যায় সারণী তোমাদেরকে আমি একটু করে দেখাই। যে আমরা এখানে যে পর্যায় সারণী আমরা দেখেছি, তোমরা একটু খেয়াল করো, এখানে একটা অর্থাৎ কালারিং করে দেওয়া আছে এই পর্যায় সারণীটা। এই পর্যায় সারণীটা পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে বর্তমানে অর্থাৎ উপস্থাপিত হয়েছে, যাকে আধুনিক পর্যায় সারণী বলে। আমরা এখানে দেখলাম। এরপরে তাহলে আমরা যে বিভিন্ন বিজ্ঞানী যে অর্থাৎ এইটার পিছনে কাজ করেছে, সেটা তারা অনেক অর্থাৎ এটা তার গবেষণার ফল বর্তমানে আমরা এইটা পর্যায় সারণীটা আমরা একটা সুস্পষ্ট একটা পর্যায় সারণী আমরা পেয়েছি, যে পর্যায় সারণীর মধ্যে রয়েছে 118টি মৌল। তাহলে আমরা পর্যায় সারণী সম্পর্কে আমরা জানলাম মৌলগুলো। তাহলে এখানে পারমাণবিক, বিশেষ করে পারমাণবিক সংখ্যা উপর ভিত্তি করে মৌলগুলোকে সাজানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা পর্যায় সারণীর পটভূমি সম্পর্কে তোমরা বুঝেছো। তাহলে আমি এখানে যে বিজ্ঞানীর নাম দিলাম এবং তারা কত সালে এটা কাজ করেছে এবং তাদের কিছু এখানে সূত্র আবিষ্কার হয়েছে এবং কিছু কে কয়টি মৌল নিয়ে অর্থাৎ পর্যায় সারণীটা তৈরি করেছে, সেই সম্পর্কে তোমাদের ধারণা নিতে থাকতে হবে। তোমরা তোমাদের বই আছে, প্রয়োজনে আমি যে এখানে লিখেছি এখান থেকে তোমরা তার মূল যে অংশ যে এটা পটভূমি জানতে হলে যে জিনিসগুলো তোমার বেশি দরকার, তাহলে তোমরা তোমাদের খাতায় লিখে নাও। আমি এখন যাব তাহলে দ্বিতীয় যে শিকনফল রয়েছে আমরা সেটা দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা খেয়াল করো, আমাদের দ্বিতীয় যেটা শিকনফল পর্যায় সারণীর বৈশিষ্ট্য। তাহলে আমরা আজকে একটু পর্যায় সারণীর বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। যে পর্যায় সারণীর বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে আমাদের সেই পর্যায় সারণীর বৈশিষ্ট্য আমরা এই সব থেকে আমরা বের করতে পারবো। তোমরা একটু খেয়াল করো। প্রথমে আমি যাব এখানে কয়টা পর্যায় রয়েছে, তাহলে 1 নম্বরে যাব বৈশিষ্ট্যের মধ্যে পর্যায় সারণী, পর্যায় সারণী বৈশিষ্ট্য। তাহলে আমরা দেখব এখানে পর্যায় সংখ্যা কত, সেটা তোমাদেরকে আমি দেখাবো। তারপরে পর্যায় গ্রুপ কত, পর্যায় সংখ্যা, তারপরে আছে গ্রুপ সংখ্যা। এরপরে তাহলে আমরা একটু দেখব এখানে পর্যায়টা কিভাবে। তোমরা একটু তাহলে খেয়াল করো, এখানে এই যে এখানে বইয়ের মধ্যে এখানে 1 থেকে 7 পর্যন্ত অর্থাৎ লাল তোমার রঙের সংখ্যা আছে। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 এই সংখ্যাগুলো, যে এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের পর্যায় সারণীর পর্যায়। তাহলে আমরা পর্যায় সংখ্যা পেলাম 7টি। তাহলে পর্যায় সংখ্যা পেলাম আমরা 7টি। তারপরে আসবো আমরা একটু এটা ইংরেজিতে লিখি। তাহলে দেখো, তাহলে
তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে আমার এখানে 7টি পর্যায়, তাহলে এটা একটা বৈশিষ্ট্য। তাহলে আমার 7টি পর্যায়। গ্রুপ দেখো এখানে 1 থেকে সংখ্যাগুলো দেখো একেবারে 1 2 3 এভাবে আসতে এখানে 18 পর্যন্ত আসছে, তাহলে এগুলো হচ্ছে গ্রুপ। তাহলে আমরা গ্রুপ কয়টা পেলাম? 18টি পেলাম, গ্রুপ 18টি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে পর্যায় কিভাবে মৌলগুলো, পর্যায় মৌল ধরবো আমরা, অর্থাৎ এখান থেকে অর্থাৎ আমরা এইদিকে যখন যাব এটা হচ্ছে পর্যায়। তাহলে আমি প্রথম পর্যায়ে দেখতেছি 2টা মৌল, তারপর আছে তোমার দ্বিতীয় পর্যায়ে দেখো এখানে 1 2 3 4 5 6 7 8, এটি অর্থাৎ এইভাবে সমান্তরাল আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে পর্যায় মৌল। তাহলে তুমি এইভাবে এখানে দেখতে পারো। আর লম্বা খাড়া যেগুলো রয়েছে সংখ্যা এগুলো হচ্ছে গ্রুপ ভাবে। তাহলে আমার মনে করো আমার গ্রুপ 1 এর মধ্যে দেখা যাচ্ছে এখানে কয়টি মৌল আছে, তোমরা দেখো 1 2 3 4 5 6 7, তাহলে এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। ঠিক এখানে 18টি গ্রুপ, 18টি গ্রুপের মধ্যে কয়টি মৌল আছে তুমি সেটা বের করতে পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমরা এখানে দেখলাম পর্যায় সারণীর বৈশিষ্ট্য। পর্যায় সারণীর বৈশিষ্ট্যের মধ্যে পর্যায় এবং গ্রুপ ছাড়া আরো কিছু বৈশিষ্ট্য আছে, যে যে মৌলগুলো একই পর্যায়ে রয়েছে তাদের ধর্মের মধ্যে কি রয়েছে, অর্থাৎ একটু কি ওরা বাম থেকে যখন ডান দিকে যায়, ওরা যখন বাম থেকে ডানে যায় তখন তাদের ধর্মে অর্থাৎ বৌদ্ধ ধর্ম ও রাসায়নিক ধর্ম তোমার দেখা যায় যে সেখানে ওখান থেকে আমরা বের করতে পারি। এরপরে তাদের যে অর্থাৎ পাশাপাশি যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলোর অর্থাৎ পারমাণবিক সংখ্যা ক্রমান্বয়ে অর্থাৎ ছোট থেকে বড় হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমি তোমাদেরকে পর্যায় সারণীর যে অর্থাৎ বৈশিষ্ট্যটা দিয়েছি সেই বৈশিষ্ট্যের মধ্যে আমরা যদি খেয়াল করি তাহলে আর কিছু বৈশিষ্ট্য পাওয়া যায়, সেটা হচ্ছে তোমাদের বৈশিষ্ট্যতা। এরপরে 3 নম্বরে আছে আমরা যদি মৌলসমূহ রাসায়নিক ধর্ম, তাহলে একই গ্রুপের গ্রুপ আমরা যখন পাবো একই গ্রুপের ভৌত রাসায়নিক ধর্ম একই, একই গ্রুপের মৌলে একই গ্রুপের মৌলে ভৌত ও রাসায়নিক ধর্ম একই থাকে, একই। তাহলে এইটা একটা আমরা বৈশিষ্ট্য পেলাম। এরপরে আমরা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে পর্যায়ে যখন আমরা যাব বাম থেকে আমরা যখন ডানে যাই তখন তাদের মৌলের ধর্মগুলো অর্থাৎ পরিবর্তন হয়। আরেকটা, তাহলে আমরা দুইটা। আরেকটা 4 নম্বরে বৈশিষ্ট্য রয়েছে যখন পর্যায়ে বাম থেকে ডান দিকে, বাম থেকে ডান দিকে মৌলের ধর্ম পরিবর্তন হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমরা পর্যায় সংখ্যা জানলাম 7টি, গ্রুপ 18টি, একই গ্রুপের মৌলের ভৌত রাসায়নিক ধর্ম একই থাকে, পর্যায়ে বাম থেকে ডান দিকের মৌলের ধর্ম পরিবর্তন হয়। এই হচ্ছে আমাদের অর্থাৎ 2 নম্বর তোমার যে পর্যায় সারণী একটু বৈশিষ্ট্য। তাহলে আমরা জানলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা এখন একটু 3 নম্বরে দেখব। 3 নম্বর তোমরা নিশ্চয় এই মূল টপিকসগুলো খাতায় লিখে নাও, যেহেতু তোমাদের একটু মনে রাখার জন্য একটু এই জিনিসগুলো খুবই দরকার। বৈশিষ্ট্য পরীক্ষায় তোমাদেরকে লিখতে হবে। এরপরে যাব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 3 নম্বরে যাব। 3 নম্বরে আমাদের যে শিকন ফলটা রয়েছে তাহলে তোমরা সেটা দেখো। হ্যাঁ, ইলেকট্রন বিন্যাস হতে মৌলের পর্যায়ে গ্রুপ নম্বর নির্ণয়। তাহলে আমরা এটা কিভাবে নির্ণয় করব? তাহলে তোমাদের প্রথমে জানতে হবে পর্যায় কিভাবে নির্ণয় করা যায়। তাহলে আমরা পর্যায়টা নির্ণয় করব, পর্যায় নম্বর। পর্যায় নম্বর, তাহলে পর্যায় নম্বর হচ্ছে ইলেকট্রন বিন্যাসে প্রধান শক্তি স্তর যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে পর্যায় নম্বর। ইলেকট্রন বিন্যাসে অর্থাৎ প্রধান শক্তি স্তরে
যেটা থাকবে সেটা হচ্ছে পর্যায় নম্বর। যেমন আমরা যদি হাইড্রোজেনেরটা আমরা ধরি, হ্যাঁ হাইড্রোজেন, তার যদি আমরা ইলেকট্রন বিন্যাস করতে যাই তাহলে এটা আমরা দেখতেছি তার অর্থাৎ পর্যায় এইখানে নম্বর অর্থাৎ অ্যাসিড যেটা প্রধান শক্তি স্তরের নাম্বার হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে পর্যায় নাম্বার 1 এ। এরপরে যদি আমরা এটার গ্রুপ নাম্বার জানতে চাই তাহলে এই গ্রুপ নাম্বারে দেখে এস এর ক্ষেত্রে এস অর্থাৎ তোমার প্রধান শক্তি স্তরে অরবিটালে যে সংখ্যা থাকবে সেটা হচ্ছে অর্থাৎ গ্রুপ নাম্বার। তাহলে আমরা একটা জানলাম এস এর ক্ষেত্রে, এটার ক্ষেত্রে যদি দেখা যায় যে এস পর্যন্ত কোনো যদি ইলেকট্রন বিন্যাস পাই এস পর্যন্ত, তাহলে ইলেকট্রন বিন্যাস পাই এখানে আমরা দেখব। যেমন আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা দেখতেছি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসে প্রধান শক্তি স্তর অর্থাৎ 1, এখানে তোমার অরবিটাল অর্থাৎ হচ্ছে 1, তাহলে এটার গ্রুপ নাম্বার হবে যে 1। তাহলে আমরা এস এর ক্ষেত্রে আমরা জানলাম, কিন্তু এরপরে দেখা যায় যে যদি আমাদের সেটা এটা 1 নম্বরে, এরপরে আমরা 2 নম্বরে যাব। 2 নম্বরে যদি দেখা যায় যে এসপি থাকে তাহলে এটার ক্ষেত্রে গিয়ে আমরা দেখব এসপির ক্ষেত্রে এই অর্থাৎ শক্তি স্তরে অরবিটালের যোগফলের সাথে, এটার অরবিটালের যোগফলের সাথে অরবিটাল সংখ্যা যোগফলের অরবিটাল সংখ্যা যোগফলের সাথে যদি আমরা 10 যোগ করি তাহলে আমরা যোগ করলে গ্রুপ নাম্বার পাবো, তাহলে আমাদের কোন ইলেকট্রিক বিন্যাস যদি আমার প্রধান শক্তি স্তর যে এসপি পর্যন্ত যায় তাহলে এই দুইটার অরবিটাল সংখ্যার সাথে আমরা যদি 10 যোগ করি যোগফল যাহা পাবো তখন আমরা গ্রুপ নাম্বার পাবো। এরপরে আমরা 3 নম্বরে যেটা আছে সেটা যদি আমরা বের করতে যাই, যদি ডিএস এর ক্ষেত্রে দেখা যায় আমাদের কোন ইলেকট্রন বিন্যাস দেখায় ডিএস, এটার ক্ষেত্রে যদি দেখা যায় যে আমার আর অরবিটাল সংখ্যা এই ডি এবং এস এর অরবিটাল সংখ্যা যোগ করলে গ্রুপ নাম্বার পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই 3টা শিক্ষাঙ্ক নিশ্চয় আমরা বুঝেছি, তো তোমরা খাতায় লিখে নিয়েছো। এরপরও আমার এই ক্লাসটি আমার ফেসবুক আইডিতে থাকবে এবং স্কুলের আইডিতে থাকবে, ইউটিউবে থাকবে। এই ক্লাসটি দেখে তোমাদের যদি কোনো মতামত থাকে, কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা লিখবে, আমি চেষ্টা করব সেগুলো উত্তর দেওয়ার জন্য। তোমরা বাসায় পড়ালেখা করে যাবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধৌত করবে, ঘর থেকে বের হলে মাস্ক পরে বের হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।